আচ্ছা শুনেন আমি এখন এখানে দেখব। আচ্ছা ওনার ইয়াটা ফেসটা কিন্তু এই আছে না। আলো 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 কম আছে। এলএন কমে দেওয়া লাইট লাইট দাও তো এটা রক করে না এটা বন্ধ করলে তোমার সামনেটা বন্ধ হয়ে যাবে। আর কোথায় আছো? আচ্ছা দাঁড়াতে কম করে দিও। ওখানে করে ছেলে আছে সঞ্জু সঞ্জু এটা সামনে সঞ্জু আচ্ছা এটাই থাকবে ঠিক আছে অসুবিধা নাই ভাই আমার চেহারা দেখাতে লাভ নাই আমার চেহারা যা দেখা শেষ অত দূরে গেলে তো নাহার আছে মাহির আছে কি আমাদের ছাত্ররা অলরেডি হয় যে মাহিরের যে থার্ড ইয়ার ছাত্র এই নিচে দিলে অনেকে পাবেন আপনার আমার মনে হয় এটা ও এখানে এখান থেকে আমরা এই যে এখানে দিলে নিচে আর কি আছে দেখা যাবে এই যে মাহতাব তানভীর আইভি আছে অনেকেই আছে তাহলে এখন স্টার্ট করা যাবে স্পিকার কোনটা এটা স্পিকার কয়টা এটার সাথেই হয়ে যাবে কই হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম স্যার আপনি যে উপরে আপনি এখানে জোরে ক্লিক করুন গোটাটাই আপনি আসবেন হ্যাঁ এটাকে যদি আপনার এখানে ছবিটা ভালো আসছে মুখটা এরকম লাগতেছে কেন এখানে ঠিক লাগছে বুঝছেন এটাতে ভালো আছে এটাতে ভালো আছে আলোটা দিকে এই যে আলোটা তো মেইনলি এই দিকে তো এরকম আলোটা এর জন্য গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি থার্ড ইয়ার স্টুডেন্টদের সাথে কথা বলতেছি আটজন আমরা জানি যে বাংলাদেশ একটি খুব ক্রান্তিকাল সময় অতিবাহিত করছে এবং বিশেষ পরিস্থিতিতে আমাদের রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে সকল মেডিকেল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে কিন্তু আমরা কতদিন বসে থাকবো ঘরে আমরা কতদিন ক্লাস বন্ধ রাখবো কতদিন আমরা শিক্ষা থেকে বিরত থাকবো এরই প্রেক্ষাপটে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির ভিসির তত্ত্বাবধানে আমাদের কমিউনিটি মেডিসিনের সহযোগিতায় আমরা অনলাইন ক্লাস শুরু করেছি এবং কিছু কিছু শিক্ষক ক্লাস নিচ্ছেন এরই প্রেক্ষিতে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আসলে ওভারঅল প্রেক্ষাপট নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো সার্বিক দেশের অবস্থা আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো তোমরা যারা অনলাইনে আছো তারা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমরা সকলেই জানি যে আমরা 3 বার ডাক্তার হই একবার করে যখন ভর্তি হই তখন আমরা নিজেকে ডাক্তার মনে করি আরেকবার যখন থার্ড ইয়ারে উঠি তখন আমাদের নিজেকে ডাক্তার মনে হয় কারণ তখন আমরা অ্যাপ্রন গায়ে দিয়ে স্টেথোস্কোপ ঘাড়ে নিয়ে ওয়ার্ডে যাই রোগীদের সাথে কথা বলি রোগীদের সংস্পর্শে আসি তখন নিজেকে ডাক্তার মনে হয় এবং ফাইনালি যখন পাস করি ইন্টার্নশিপ শুরু করি তখন আমাদের রিয়েল ডাক্তার আমরা পরিণত হই তো থার্ড ইয়ার জায়গাটা একটু ডিফারেন্ট একটু বেসিক সায়েন্স পড়ার চেয়ে একটু আলাদা তো থার্ড ইয়ারে আমরা ক্লিনিক্যাল সাইডগুলোর সাথে একটু এক্সপোজ হই আমরা থার্ড ইয়ারে যেই সার্জারি মেডিসিন গাইনি আইএনটি অর্থোপেডিক সবগুলোর সাথে এক্সপোজ হই সেই জায়গাগুলো একটু ডিফারেন্ট সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আমি দেখছি অনেকেই যোগদান করছে ক্লাসে আমার ভালো লাগছে যে তারা মেডিকেল কলেজে না থেকে ক্লাস করতে পারছে আর কি তো আমরা জানি যে ফাইনাল ইয়ার পরীক্ষাটা হলো আসলে একদম শেষে থার্ড ইয়ারের পরে ফোর্থ ইয়ারের একটা 1 বছরের ক্লাস থাকে তারপরে ফাইনাল ইয়ারে যাবে 18 মাস আমাদের ক্লাস করার পরে পরীক্ষা দিতে এবং আমরা জানি ফাইনাল ইয়ারের ক্লাসগুলো অনেক লম্বা একটা কোর্স সার্জারি মেডিসিন গাইনি সার্জারির অনেকগুলো অ্যালাইড সাবজেক্ট মেডিসিনের অনেক অ্যালাইড সাবজেক্ট গাইনি অনেক বড় বড় সাবজেক্ট সেই সাবজেক্টগুলো আমাদের মাত্র 18 মাস সময় পড়তে হয় কিন্তু যদি থার্ড ইয়ার থেকে আমরা একটু মনোযোগী হই থার্ড ইয়ার থেকে ওয়ার্ডে যদি কনসেন্ট্রেট করি তাহলে কিন্তু অনেক বিষয় আমার ফাইনাল ইয়ারে যে চাপটা কম হয়ে যায় সুতরাং থার্ড ইয়ার থেকেই কারিকুলামটা এমনভাবে ডেভেলপ করা আছে যে ফার্স্ট ইয়ারে পাস করে সে কিন্তু ক্যারিয়ারে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে ফিফথ ইয়ারে সবসময় ক্লাস করতে পারে তো আমি প্রথমেই সবাইকে অনুরোধ জানাবো যে আমাদের হাতে যে সময়টা আছে সেটাকে বাড়িতে বসে থেকে নষ্ট না করে আমরা কিছু কিছু জিনিস আগে থেকে পড়ে একটু এগিয়ে রাখি আমরা আজকে ক্লিনিক্যাল ক্লাস নিয়ে যদি কথা বলতে যাই আমরা জানি থার্ড ইয়ারে যদি দুটো সাবজেক্ট ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন এই দুটি ক্লাস একটু প্যারাক্লিনিক্যাল টাইপের ক্লাস এখন
ফরেন্সিক এবং কমিউনিটির সাথে ক্লিনিক্যাল ক্লাসগুলো ঠিক যাচ্ছে না। আমাদের সময়টা ছিল 3rd ইয়ারে আমরা ফার্মাকোলজি পড়তাম এবং প্যাথোলজি পড়তাম, যে ডিজিজ এই দুটো সাবজেক্টের সাথে ক্লিনিক্যাল ক্লাসে খুব মিল ছিল। আমরা ওয়ার্ডে যে রোগ দেখতাম এটা প্যাথোলজিতে পড়তাম, ওষুধের নাম শুনতাম সেটা ফার্মাকোলজি পড়তাম, সেই জায়গায় একটা মিল ছিল। কিন্তু এখন সেই মিলটা নাই। এই জন্য আমাদের একটা এক্সট্রা প্রেশার মনে হতে পারে যে এদিকে কমিউনিটি পড়ার চাপ, ফরেন্সিক পড়ার চাপ, আবার ওদিকে ফার্মাকোলজি এবং প্যাথোলজি পড়ার চাপ। সুতরাং আমাদের এই জায়গাগুলো একটু অ্যাডজাস্ট করে আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে হবে। আমি বলবো শুরু থেকেই যারা ওয়ার্ডে যাবে বা রোগী দেখবে তারা কিছু কিছু ব্যাপারে এখন থেকে একটু সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে। আমাদের কাছে কিছু বই থাকে, আমরা 3rd ইয়ার থেকে সেইগুলো বই পড়তে বলি, যেমন সার্জারি আমরা বলি এস দাস, হ্যামিল্টন বেলি, নরমান এন্ড ব্রাউস, এগুলো ক্লিনিক্যাল সার্জারি বই। এখানে রুগী কিভাবে দেখতে হয়, রুগীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে হিস্ট্রি নিতে হয়, কিভাবে রুগীর গায়ে হাত দিতে হয়, রুগী পরীক্ষা নিতে করতে হয়, এগুলো বিষয়গুলো কিন্তু লেখা আছে। এগুলো পড়ার চেয়ে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন খুব ইম্পর্টেন্ট, যেটা সুযোগ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে নাই। সুতরাং আমি অনুরোধ করবো যে এই বইগুলো একটু হাতের কাছে নিয়ে ছবিগুলো দেখে নাড়াচাড়া করা, এবং ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যেখানে এক্সামিনেশন প্রসিডিউর গুলো চমৎকার করে বলা আছে। সুতরাং সেই ইউটিউবে যে আমরা কিন্তু ঘরে বসেই বিভিন্ন এক্সামিনেশন দেখতে পারি, সোয়েলিং এক্সামিনেশন, আলসার এক্সামিনেশন, থাইরয়েড এক্সামিনেশন, হার্নিয়া হাইড্রোসিস এক্সামিনেশন, এগুলো কিন্তু খুবই আমাদের লাগে পরীক্ষার সময়। সুতরাং বাসায় বসে আমরা সময় নষ্ট না করে কিন্তু ইউটিউবে এগুলো আমরা দেখতে পারি। আমার অনলাইন ক্লাসের অভিজ্ঞতা শেয়ার করেছি, এখানে অনেক টিচার রয়েছেন। আমার পিছনে দেখতে পাচ্ছি প্রফেসর আসাদুল্লাহ শ্যামল, প্যাথোলজি বিভাগের হেড, আমাদের শাহিনা বা ফার্মাকোলজির হেড, তারা সবাই কিন্তু আমার সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করতে আসছে। কারণ অনলাইনে ক্লাস নিয়ে আমরা অভ্যস্ত নাই, আমি শুধু এক চিটে বকে যাচ্ছি, আমি কোনো রিয়াকশন অ্যাসেস করতে পারছি না, ক্লাসের রিডিং আমি বুঝতে পারছি না যে তোমরা শুনছো কি শুনছো না, বা সেটা বুঝতেছো কি বুঝতেছো না, সেটা আমরা বুঝতে পারছি না। সুতরাং এই জিনিসটা আমাদের কাছে নতুন, তোমাদের কাছে হয়তো পুরাতন, তোমরা খুবই অনলাইন এক্সপার্ট, অনলাইন ওরিয়েন্টেড, বাট আমরা কিন্তু অনেক ব্যাকডেটেড, আমরা অনলাইন অতটা ওরিয়েন্টেড না। সুতরাং আমরা আমরা নিজেরাও কিন্তু একটু অ্যাডজাস্ট করছি। আবার ফিরে আসি যে ফাইনালের পরীক্ষাটা সিনারিওটা যদি আমি একটু বর্ণনা করি, পরীক্ষাটা এরকম, বিশেষ করে সার্জারি পরীক্ষাটা এরকম যে পরীক্ষা যখন শুরু হয় তখন কিন্তু পরীক্ষা শুরু হয় শর্ট কেস। শর্ট কেস মানে হলো একটা 4 মিনিট করে পরীক্ষা এক্সামিন করতে হয় আমাদেরকে, যেটা একটা সোয়েলিং হতে পারে, হার্নিয়া হতে পারে, হাইড্রোসিস হতে পারে, আলসার হতে পারে। এবং এই সোয়েলিং বা হার্নিয়া হাইড্রোসিস দিয়ে পরীক্ষা শুরু হয় শর্ট কেস। ইট ইজ দ্য ফার্স্ট ব্যাটিং অফ স্টুডেন্ট বোল্ড বাই দি টিচার। টিচার বল করে আর ছাত্র ব্যাটিং করে, আমরা এভাবে যদি বলি যে ফার্স্ট একজন স্টুডেন্ট পরীক্ষকের সামনে এসে একটা শর্ট কেস পরীক্ষা দিয়ে তার নিজেকে প্রথম এক্সপ্রেস করে বা এক্সপোজ করে, এবং সেখানেই কিন্তু আমাদের একটা ইমপ্রেশন হয় যে এই ছেলেটি আসলে কেমন। ফার্স্ট ওভার খেলা যেটা আমরা বলি যে ফার্স্ট ওভার টিকে গেল কিনা, আমরা শর্ট কেসে যে ছেলেটা খুব ভালো পারফর্ম করে, ভালো এক্সামিনেশন করে, এক্সামিনেশন নর্মস গুলো আমরা বলি যে ইন্সপেকশন, পালপেশন, পারফেকশন, স্কেলেশন, যেগুলো আমরা বলি সেগুলো সে কতটুকু পারফেক্টলি করলো, কতটুকু সিনক্রোনাইজলি করলো, কতটুকু নিয়মাফিক করলো, এই জিনিসটা কিন্তু প্রথমে আমরা দেখি। তো প্রথম যে জিনিসটা আমাদের দেখি সেই জিনিসটা 3rd ইয়ার থেকে শুরু হয়। সুতরাং আমরা বলি যে শর্ট কেস যার ভালোভাবে শুরু হয় তার পরীক্ষা কিন্তু ভালো, তার পরীক্ষা ডেফিনেটলি পরের স্টেপ লং ভাইভা বলো বা লং কেস বলো, সব জায়গায় কিন্তু পরীক্ষা ভালোভাবে শুরু হয়। এবং আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা হলো যে স্টুডেন্টরা প্রথম পরীক্ষা দিতে এসে শর্ট কেসে সবচেয়ে বেশি খারাপ করে, নার্ভাস হয়ে যায়, এবং বারবার এক্সামিনেশন না করলে, বারবার ট্রায়াল না দিলে কিন্তু অনেক স্টেপ ভুল করে ফেলে। এবং শর্ট কেসে যদি কোনো ছাত্রের প্রতি আমাদের খারাপ ইমপ্রেশন হয়ে যায় যে এ ভালো করছে না, তার মানে আমরা ধরে নিই সেই ছেলেটি ওয়ার্ডে কাজ করেনি, সেই ছেলেটা টিচারদের ফলো করে নাই বা এক্সামিনেশন করে নাই। সুতরাং নানাভাবে আমরা বুঝতে পারি যে এই ছেলেটা একটু ম্যাচিউর না, তো তার জন্য একটা ব্যাড নিউজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যে সময় পেলে দ্রুত মেডিকেল কলেজ খুললে আমরা সেই 3rd ইয়ারের সময়টা যেটা ওয়ার্ডে দেওয়ার কথা ছিল সেটাকে কভার করা। আমি জানি না এটা কিভাবে কভার হবে, আমার শিক্ষকরা কিভাবে এটা কভার করে জানি না। অলরেডি 2 মাস চলে গেল, পরীক্ষা বাতিল হয়ে গেছে আমাদের, আমরা রেজাল্ট দেওয়ার পরেও অনেকের প্রমোশন মানে অন্য ক্লাসে শিফট করতে পারছি না, ক্লাস নিতে পারছি না। সুতরাং নানাভাবেই সারা দেশের মতো আমরা জরুরি অবস্থা পড়ে গেছি। তো আমরা যেটা বলতে চাই যে যে ক্লাসগুলো হবে, বিশেষ করে কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথোলজি ইত্যাদি যে ক্লাসগুলো হবে, সবাইকে অনুরোধ করবো যে তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তাদের সকল বন্ধুকে বলো, তোমাদের ক্লাসমেটদের বলো, তারা যেন এই ক্লাসগুলো অ্যাটেন্ড করে, তারা কিছুটা এগিয়ে থাকবো আমরা। আর যদি একবারে আনটাচ থেকে যাও তাহলে কিন্তু পরে আমরা টাইম কভার করতে পারবো না। পরীক্ষা কিন্তু ডিউ টাইমে হবে, আমাদের যে সেশন জট নাই বা আমাদের পরীক্ষা সংক্রান্ত জটিলতাগুলো আগে ছিল না। তো আমি 3rd ইয়ারের ক্লাসে আজকে এসে বলবো যে আমি বেসিক্যালি জেনারেল সার্জন প্লাস পেডিয়াট্রিক সার্জন। নাও আই ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যাজ এ পেডিয়াট্রিক সার্জন। আমি সবসময় বলি যে বাচ্চারা সার্জিক্যাল পেশেন্ট হিসেবে একটু ডিফারেন্ট। আমরা বাচ্চাদেরকে বলি, জেনারেল সার্জনরা বাচ্চাদেরকে বলে যে ইট ইজ দ্য মিনিয়েচার অফ দ্য অ্যাডাল্ট, মানে অ্যাডাল্ট ওজন 70 কেজি হলে একটা বাচ্চা যদি 4 কেজি ওজন হয় তাহলে প্রপোর্শনালি বাচ্চা স্মলার দেন দ্য অ্যাডাল্ট। এই কথাটা ঠিক না। বাচ্চারা অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি ইজ লিটল বিট ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাডাল্ট। লিটল বিট মিন্স
far far different from the adult. আমি যদি হার্টের কথাই বলি, আমার সঙ্গে ফিজিওলজি টিচার প্রফেসর ওবায়দুল ইবনে আলী রয়েছেন। আমি যদি হার্টের কথা বলি যে হাউ দি হার্ট ইজ ডিফার ফ্রম দি অ্যাডাল্ট। আমরা জানি যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন হার্টের সার্কুলেশন ইজ টোটালি ডিফারেন্ট। আমরা জানি যে আমাদের ভেন দিয়ে ব্লাডটা রাইট অ্যাট্রিমে যায়, রাইট অ্যাট্রিম থেকে এটা লেফট অ্যাট্রিমে যায়, লেফট অ্যাট্রিম থেকে লেফট ভেন্ট্রিকলে যায়, এবং লেফট ভেন্ট্রিকল থেকে এটা অ্যাওর্টা দিয়ে যায়, আর রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সরাসরি পালমোনারি ট্রাঙ্ক দিয়ে লাংসে না যেয়ে ডাক্তার আর্টারিস দিয়ে এটা আর্চ দিয়ে অ্যাওর্টাতে মিক্স করে। সুতরাং টোটালি দি হার্ট ইজ বাইপাসিং দি ব্লাড ফ্রম লেফট টু রাইট, রাইট টু লেফট। রাইট হার্টের ব্লাডটা সরাসরি লাংসে না যেয়ে এটা সিস্টেমে সার্কুলেশন যায়। জাস্ট আফটার বার্থ, when the cord is clamped, then the circulation is abruptly changed. আমরা জানি এটা। সুতরাং just after birth the physiology is changed before birth and the heart is gradually matured to the adult. আমরা জানি বাচ্চাদের হার্ট রেট অনেক বেশি, প্রায় 140 নরমাল। নরমাল হার্ট রেট কত আমাদের? 70 to 72 নরমাল অ্যাডাল্টের। কিন্তু বাচ্চাদের বেলা অনেক বেশি হার্ট রেট, 140 150। কেন এত বেশি? কারণ আমরা জানি বাচ্চাদের ব্লাডের পরিমাণ অনেক বেশি, পরিমাণ অনেক কম। অ্যাডাল্টের ব্লাড সারা শরীরে হলে 5 লিটার বা 6 লিটার, আমাদের বাচ্চাদের ব্লাড হলো 200 থেকে 240 থেকে 300 ml। আমরা বলি 80 ml পার কেজি বডি। তাহলে 4 কেজি ওজনের একটা বাচ্চা যদি হয় তাহলে তার ব্লাডের পরিমাণ হচ্ছে 320 ml, 432 320 ml। সুতরাং 320 ml ব্লাড সারা শরীরে সার্কুলেশন করার জন্য হার্টকে অনেক বেশি বার পাম্প করে তার কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করতে হবে। সুতরাং দি হার্ট ইজ ওয়ার্কিং মোর অ্যান্ড মোর টু মেইনটেইন দি সার্কুলেশন। এবং আমরা জানি যে পেডিয়াট্রিক হার্ট, যে নিওনাটাল হার্ট ইজ নট রেসপন্স, ফার্মাকোলজি ম্যাডাম আছে এখানে, ইনি আরো ভালো বলতে পারেন এগুলা, যে নিওনাটাল হার্ট ইজ নন রেসপন্সিভ টু দি ক্যাটেকোলামাইন্স। আমরা অনেকে এটা জানি না, আমরা অনেক ফিজিশিয়ানস এটা হয়তো ইগনোর করি যে নিওনাটাল হার্ট ইজ নট রেসপন্সিভ টু দি ক্যাটেকোলামাইন্স। মানে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, ডোপামিন এগুলাতে কিন্তু নিওনাটাল হার্ট কাজ করে না, নন রেসপন্সিভ, বিকজ দি সিম্প্যাথেটিক সিস্টেম ইজ নট ফুলি ডেভেলপড টু ওভারঅ্যাক্ট হার্ট রেট বাড়ানো বা কমানোর জন্য খুব বেশি কাজ করতে পারে না। সুতরাং বাচ্চাদের হার্ট যদি কখনো ব্র্যাডিকার্ডে হয়, এখানে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, ডোপামিন দিয়ে এগুলো কাজ করে না। সুতরাং এইসব ফিজিওলজি আমাদের জানতে হবে। এই জন্য পেডিয়াট্রিক সার্জারি ইজ ডিফারেন্ট ফ্রম দি অ্যাডাল্ট। আমরা পেডিয়াট্রিক সার্জারি ক্লাস আজকে না বলি, আমরা অ্যাডাল্টের ক্লাসে বলি যে অ্যাডাল্টে আমরা অনেক ক্লিনিক্যাল ক্লাসের যে শর্ট কেস হার্নিয়া হাইড্রোসিসের কথা বলছিলাম, এগুলো কিন্তু আমরা থার্ড ইয়ারেই শিখাই। হিস্ট্রি লেখা, বিশেষ করে হিস্ট্রি লেখা। হিস্ট্রি লেখার বিষয়টি হলো ওয়ান এর কথা বলে কিন্তু আসলে খুব খারাপ। আমরা ওয়ান এর কথা বলে এখানে আমাদের টিচার রয়েছেন, তারা একটু অভ্যস্ত হচ্ছেন যে কিভাবে কাজ করে। তো আমরা যদি বলি হিস্ট্রি টেকিং ইজ অ্যান আর্ট। আমরা বলি যে আমাদের ডাক্তারদের বড় দুর্নাম এই সমাজে যে আমরা রোগীদের সাথে কথা বলি না, রোগীদের ইতিহাস ভালো করে নিই না। আমাদের ইন্ডিয়ান ডক্টররা খুব ভালো করে কথা বলেন, অনেক কথা বলেন রোগীদের সামনে, এবং রোগীরা ঘুরে এসে বলে তার কথা বলে অর্ধেক ওষুধ ভালো হয়ে গেল। তার মানে কি? আমরা রোগীর সাথে কথা বলে রোগী সন্তুষ্ট করতে পারি না। ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ। When I introduce myself with the patient, and it is an art. আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একটা ছবি যদি আর্ট করি, যেরকম এটা ডিফারেন্ট টাইপের হয়, সেরকম আমরা যখন নিজেরা রোগীদের সাথে কথা বলি এই ব্যাপারগুলো কিন্তু ডিফারেন্ট হয়। যে যত ভালো করে রোগীর সঙ্গে কথা বলতে পারবে, যে যত ভালো করে রোগীর এলাবোরেটলি হিস্ট্রি নিতে পারবে, সে যত ভালো ফিজিশিয়ান, সে তত ভালো ফিজিশিয়ান। একজন ভালো ফিজিশিয়ানের যে বেলিলা মুখস্থ থাকতে হবে, ডেভিডসন মুখস্থ থাকতে হবে এমন কোনো বিষয় না। বিষয় হলো যে কত ভালো করে সে রোগীটাকে ম্যানেজ করতে পারছে, রোগীর সাথে কথা বলতে পারছে, রোগীকে স্যাটিসফাই করতে পারছে। এই স্যাটিসফ্যাকশন বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। তো থার্ড ইয়ারে আমরা হিস্ট্রি টেকিং শিখাই, এবং অনেকগুলো হিস্ট্রি আমাদের লিখতে হয় পরীক্ষার থার্ড ইয়ার কমপ্লিটেশন আগেই, যে অনেকগুলো হিস্ট্রি লিখতে হয় আমাদের। হিস্ট্রি বিষয়টা বলি, হিস্ট্রি অনেকগুলো ফর্ম আছে। আমরা যে বইগুলোর নাম ইতিমধ্যে বললাম, যে এস দাস বা হ্যামিল্টন বেলি বা নরমান এন্ড ব্রাউস, এই বইগুলোতে হিস্ট্রি একটা ফর্ম আছে। আর তোমরা একটু পড়ে নিও বা দেখে নিও যে পেশেন্ট পার্টিকুলার পেশেন্ট থাকে, পার্টিকুলার হসপিটাল থাকে, এবং পার্টিকুলার পেশেন্টের মধ্যে পেশেন্টের নাম, বয়স, ঠিকানা, কোথায় বাড়ি, এরকম থাকে। আর এগুলো একটা অনেক ব্যাখ্যা আছে যে কোনো অসুখ কোনো এজে বেশি হয়, কোনো ধর্ম বেশি হয়, কোনো বর্ণে বেশি হয়, কোনো রিজিয়নে বেশি হয়, জিওগ্রাফির রিজিয়নে বেশি হয়। সুতরাং এই ছোটখাটো বিষয়গুলোর একটা গুরুত্ব আছে আমাদের হিস্ট্রি টেকিং এর মধ্যে। যে একটা রোগীর বাড়ি যদি রংপুর হয় বা গাইবান্ধা হয়, যমুনা নদীর আশেপাশে হয়, তো সেই জায়গায় কয়টার বেশি হয়, আইডেন্টিফিকেশন বেশি থাকে। সুতরাং একটা জিওগ্রাফি কিন্তু একটা ডিজিজের ইন্ডিকেশন আমাকে করে। এবার কোনো বয়স আর্লি এজে বেশি হয়, কোনো বয়স লেট এজে বেশি হয়। সুতরাং বয়সটা একটু খুব ইম্পর্টেন্ট। কিছু বয়স আছে হিন্দুদের বেশি হয় বা নন মুসলিমদের বেশি হয়, কিছু মুসলিমদের বেশি হয়। সুতরাং এই যে পার্টিকুলার পেশেন্ট হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই ছোটখাটো বিষয়গুলো আমরা যদি মার্ক করি, একটা লোকের বয়স যদি 50 বা 60 বছর হয়, তার পেশাবের কমপ্লেন হলে আমাকে ধারণা করতে হবে তার পোস্টারটা বড় হয়েছে। কিন্তু একইভাবে একটা ইয়াং ছেলে যদি পেশাবের কমপ্লেনে আসে, তাকে এগুলো আমার অন্য চিন্তা করতে, পোস্টারটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। সুতরাং এই ছোটখাটো পার্টিকুলার পেশেন্ট কিন্তু আমাদের একটা সিগনিফিকেন্ট রয়েছে, যেগুলো আমাদের শুরু দেখতে খেয়াল করতে হবে।
এরপর আমরা যেটাকে বলি সেটা হলো যে পার্টিকুলার হসপিটাল, সেখানে রোগীটা কোন ওয়ার্ডে ভর্তি হয়েছে, কোন প্রফেসর আন্ডারে ভর্তি হয়েছে, কবে ভর্তি হয়েছে, আমি কবে পরীক্ষা করছি, এগুলো বিষয়গুলো কিন্তু আমাদের লিখতে হবে। এরপরে আছে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তোমরা বইগুলো খুলে দেখবে হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন্ট উইথ ডিউরেশন। আমরা বলি যে চিফ কমপ্লেন্ট উইথ কমপ্লেন্ট, নট কমপ্লেন, কমপ্লেন্ট উইথ ডিউরেশন। এটা আমরা যে কারণে রোগীটা হসপিটালে ভর্তি হয়েছে, যে কারণটা রোগীকে বাধ্য করেছে হসপিটালে আসতে, সেই কারণটাকে আমরা বলি চিফ কমপ্লেন্ট। এবং ডিউরেশনটা এই জন্য বলি যে কারণ চিফ কমপ্লেন্ট ডিউরেশন কখনো অনেক দিন ধরে হয় না। দেখা গেলো একটা রোগীর প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এটা ডিউরেশন কিন্তু কয়েক ঘন্টায় হবে, 10, 12, 15, 16 ঘন্টা, এর বেশি কিন্তু একটা রোগীর পেশাব না করে থাকতে পারবে না। সুতরাং তুমি যদি লেখো যে ইনএবিলিটি টু ভয়েড ইউরিন ফর 7 days, তাহলে কিন্তু এই চিপ কমপ্লেন্টটা হবে না। তাহলে এটা আমাদের ঘন্টায় লিখতে হবে। আবার অনেক সময় গলব্লাডার পাথর থেকে এই ধরনের ব্যথা নিয়ে আসে, আমরা বলি যে পেইন ইন দি অ্যাবডোমেন ফর 1 day বা 2 days বা 3 days ইত্যাদি। সেরকম প্রত্যেকটা চিপ কমপ্লেন্টের ডিউরেশন থাকে, ওই জন্য আমরা প্রথম কথা লিখি চিপ কমপ্লেন্টস উইথ ডিউরেশন। এখানে একটা কমপ্লেন্ট থাকে, কখনো 2টা কমপ্লেন্ট থাকে, কখনো 3টা কমপ্লেন্ট থাকে, ওই ডিউরেশন তার বেশি থাকে না। এটাই ছাত্ররা অনেক সময় লেখার সময় খুব ভুল করে। এবং আমরা দুজনের পরীক্ষা নিয়ে অভিজ্ঞতা থেকে দেখি যে যারা থার্ড ইয়ার থেকে হিস্ট্রি ভালো করে লেখে না, মনে করে যে ফাইনাল স্টেজে যা মেরে দেবো, তারা কিন্তু আসলে ধরা খেয়ে যায়। আমরা 2টা লাইন পড়লে বুঝতে পারি যে সে কতবার হিস্ট্রি লিখেছে, কতবার রোগীর সাথে কথা বলেছে এবং কতটুকু সে ম্যাচিউর। আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে জানি যে আমাদের 10টা থেকে 12টা টাইপের লং কেস আমাদের পরীক্ষায় থাকে। ট্র্যাডিশনালি আমাদের সময় ছিল, আমাদের পরেও আছে, আমাদের আগে ছিল, 10টা থেকে 12টা ডিফারেন্ট টাইপের লং কেস আমরা পরীক্ষা দিই। এবং এই লং কেস গুলো স্টাডি করলে কিন্তু আমাদের হিস্ট্রি লেখার প্যাটার্নটা আমরা বুঝতে পারি। তো যারা ভালো বেশি করে ওয়ার্ডে যায়, যারা যারা বেশি রুগী দেখে, যারা হিস্ট্রি লেখে, তারা কিন্তু আগে থেকে বুঝতে পারে যে এই 10টা 12টা কেসের মধ্যে আমাদের সীমাবদ্ধতা থেকে যায়। সুতরাং আমরা কমপ্লেন ডিউরেশন লেখার সময় খুব স্পেসিফিক্যালি জানতে চাই যে with which complaint the patient come to the hospital, which is the concern problem to the patient. আমরা বলি যেটাকে যে কমপ্লেন জন্য সে বাড়িতে বসে থাকতে না পারে হসপিটালে আসলে দ্যাট ইজ চিফ কমপ্লেন। এরপরে আমরা বলি হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস, মানে তার এই অসুখটা কবে থেকে শুরু হয়েছে। এটা আমরা বলি চিফ কমপ্লেনটা ধরো কয়েক ঘন্টা বা কয়েকদিন থেকে শুরু হলেও অনেক সময় প্রেজেন্টিং কমপ্লেন অনেক দিন থেকে শুরু হয়। যেমন কোষ্ঠকাঠিন্য রোগীর ক্ষেত্রে বলি, কোষ্ঠকাঠিন্য রোগীর ক্ষেত্রে আমরা এরকম বলি যে রোগীটার অনেক দিন থেকে পেশাবের সমস্যা শুরু হয়। সে বলে যে রাতে অনেক ভোর উঠতে হয়, পেশাব ধরে রাখতে পারে না, ঘন ঘন পেশাব হয়, পেশাব করে সে শান্তি পায় না ইত্যাদি কথা কিন্তু বলে যে 2-3 বছর থেকে চলতে থাকে। 2-3 বছরে কমপ্লেন করে হঠাৎ করে তার একদিন পেশাব বন্ধ হয়ে যায়। তো চিপ কমপ্লেনটা হলো যে পেশাবটা যে বন্ধ হয়ে গেছে, ইনএবিলিটি টু ভয়েড ইউরিন ফর আওয়ার্স, 7, 10 বা 18 hours, দ্যাট ইজ চিপ কমপ্লেন। বাট প্রেজেন্টিং কমপ্লেন স্টার্টেড 2 years back. আমরা বলি যে the presenting complaint is started 2 years back. The patient was all right 2 years back, then he develops frequency of micturition. এইভাবে আমরা 2 বছর আগে থেকে শুরু করি, তারপরে বলি যে 17 ঘন্টা আগে সে কমপ্লিটলি inability to void। সুতরাং এই চিপ কমপ্লেন্ট প্রেজেন্টিং ইলনেস লেখা বিষয়টা একটু আর্ট। এটা যে যত ভালো করে লিখতে পারবে, যে যত ম্যাচিউরলি লিখতে পারবে, যে খাতার মধ্যে কাটাকাটি কম করবে, যে গুছায় লিখতে পারবে, সে পরীক্ষা তাড়াতাড়ি পাস করবে। আর যে ভালো করে লিখতে পারবে না, সে কিন্তু পরীক্ষায় খারাপ করবে আর কি। কারণ মানে এটা কোনো একবার 2বার লেখে হয় না। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার অসংখ্যবার লিখতে হয়, অসংখ্য প্র্যাকটিস করতে হয়, অসংখ্য বলতে হয়। তাহলে আমরা ফাইনাল ইয়ার দেখে একটা খাতা দেখে বুঝতে পারি যে এই ছেলেটা পাস করার যোগ্য হয়েছে অথবা যোগ্য হয়নি। এরপর অনেকগুলো থাকে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, অ্যালার্জি হিস্ট্রি ইত্যাদি বিষয়গুলো থাকে। মেয়েদের ক্ষেত্রে অনেক মেনস্ট্রুয়াল হিস্ট্রি ইত্যাদি থাকে। এরপরে আসে এক্সামিনেশন। এক্সামিনেশনের জেনারেল এক্সামিনেশন এবং সিস্টেম এক্সামিনেশন। জেনারেলের মধ্যে আমরা থার্ড ইয়ারে এগুলো বেশি শেখাই যে জেনারেল কিভাবে করতে হয়। কারণ একটা রোগীর অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, ডিকুপিটাস। ডিকুপিটাস মানে হচ্ছে কোন পজিশনে বসে থাকে সে কমফোর্ট ফিল করে। রোগীটা দেখলেই মনে হয় অসুস্থ, মানে একটা রোগী দেখলে সুস্থ মনে হতে পারে, অসুস্থ মনে হতে পারে। আমরা বলি যে বডি বিল্ড। বডি বিল্ড আমাদের দেশে মানুষের জন্য এভারেজ কিরকম হবে, ওবেস কেমন হবে, ওবেসটাও কিন্তু একটা সিকনেস, আবার আন্ডারওয়েটটাও একটা সিকনেস। সুতরাং নর্মাল কিরকম হবে এটা আমার জানতে হবে। আমি যদি অসংখ্যবার ওয়ার্ডে ঘুরি তাহলে বুঝতে পারবো যে এই রোগীগুলো নর্মাল, এই রোগীগুলো আমাদের দেশের জন্য ওভারওয়েট, এই রোগীগুলো আন্ডারওয়েট। কারণ আমি যদি আমেরিকান স্ট্যান্ডার্ড বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মনে করি যে হ্যাঁ 80 কেজি ওজন হতে হবে, আমাদের দেশে মানুষের 70 কেজি ওজন হতে হবে, আমাদের মানুষের এটা নর্মাল, এটা কিন্তু আমাদের দেশে অ্যাডজাস্ট হবে না। আমাদের ওয়ার্ডে ঘুরতে ঘুরতে আমরা বুঝতে পারবো যে এই রোগীগুলো আমাদের দেশে এভারেজ ওয়েট, তার কমে হলে আমরা বলি আন্ডার নিউট্রিশন বা আন্ডারওয়েট, বেশি হলে বলি ওভারওয়েট বা ওবেস। তো এরকম বডি বিল্ড। তারপরে তার ডিকুপিটাস। ডিকুপিটাস কিছু বিশেষ ইম্পর্টেন্ট আছে। ডিকুপিটাস মানে হচ্ছে যে পজিশনে বসে থাকলে বা শুয়ে থাকলে রোগী আরাম পায়। এগুলো কিছু কিছু স্পেসিফিক ডিজিজ আছে, এসব ক্ষেত্রে আমরা দেখি যে রোগীগুলো বিশেষ বিশেষ পজিশনে বসে থাকে। যেমন আমরা বলি প্যানক্রিয়াটাইটিস, এই রোগীগুলো একটা পজিশনে বসে থাকে বলে মোহামেডান পজিশন, মানে
রুকুতে সেজদায় গেলে মানুষ যেভাবে বসে থাকে সেভাবে বসে থাকতে কমফোর্ট ফিল করে, এগুলো দেখেই বোঝা যায় যে এই রুগীটা প্যানক্রিয়াটাইটিস হয়েছে। কারণ তুমি যদি অসংখ্য ওয়ার্ডে যাও তাহলে তুমি দেখলে বুঝতে পারো যে এই রুগীটা প্যানক্রিয়াটাইটিস, তখন তুমি ওই লাইনে তাকে প্রশ্ন করবা। হ্যাঁ, তুমি বারবার খুঁজে খুঁজে দেখবা যে তার প্যানক্রিয়াটাইটিস আছে কিনা। আর তুমি যদি ওয়ার্ডে না যাও এই পজিশনে তুমি গুরুত্ব দিতে পারবে না। সুতরাং এগুলো পজিশন দেখতে হয় যে তার বডি বিল্ড, ডিকুপেটাস এবং সাইকোলজিক্যাল স্ট্যাটাস ভেরি ইম্পর্টেন্ট। যে রুগীটা তোমার সাথে কিরকম ব্যবহার করছে, তোমার সাথে কিভাবে রিঅ্যাক্ট করছে। তুমি নিজে নিজে বললে যে আমি একজন ডাক্তার, আমি আপনার হিস্ট্রি নেবো বা আপনার পরীক্ষা নিয়ে করবো, সেই কথাতে সে কেমন রিঅ্যাক্ট করছে এই জিনিসটা কিন্তু শুরু তোমাকে সাইকোলজিক্যাল স্ট্যাটাসটা তোমাকে জেনে নিতে হবে। রুগী যদি খুব অ্যাগ্রেসিভ হয় তাহলে তোমার তার সাথে সেভাবে বিহেভ করতে হবে। রুগী যদি নন কোঅপারেটিভ হয় তাহলে তোমার সাথে সেভাবে বিহেভ করতে হবে। And it is a failure. It addresses a failure that when a doctor, when a student cannot make rapport with the patient, মানে তার সাথে সুসম্পর্ক তৈরি করতে না পারলে এটাকে আমরা নেগেটিভ পয়েন্ট ধরি। কোন রোগী যদি কোনো ডাক্তারের সাথে ঠিক ইজি না হতে পারে, এই জন্য আমরা নেগেটিভ ধরি। এই যে আমরা বলি যে রোগীকে বাবা ডাকো, মা ডাকো, খালা ডাকো, চাচি ডাকো, অসুবিধা নাই, বারবার ডেকে বা একটা কমফোর্টেবল জায়গায় রিলেশনটা তৈরি করতে হয় যাতে করে রোগী তার মনের কথাগুলো খুলে আমাদেরকে বলতে পারে। এবং সেই জায়গাটাই আমাদের ম্যাচুরিটি ডেভেলপ করতে হয়, এবং এই জায়গাটা আমরা খুব অপরিপক্ক থাকি দেখেই আমাদের সমাজে অনেক গুণ আছে। এরপর আমরা রোগীটাকে পরীক্ষা করা শুরু করি, তার এনিমিয়া দেখি, জন্ডিস দেখি, ডিহাইড্রেশন দেখি, তারপরে লিপোনাইকিয়া, কলোনাইকিয়া ইত্যাদি, পালস, ব্লাড প্রেশার ইত্যাদি অনেক জিনিস দেখি আর কি। এগুলো আসলে বলে তোমাকে শেখানো যাবে না, ইউটিউবে দেখে ঠিক আছে। যখন এরপরে আজকে নিয়ে কোশ্চেন না, তোমরা কি কোনো প্রশ্ন করতে চাও? প্রশ্ন করতে চাইলে তারা তাদেরটা আনমিউট করে, আমি বলে যাব। আমি কি আনমিউট আছে দেখুন তো না, আপনি এটা সত্যি শুধু লেখো। যেটা বলছিলাম যে এনিমিয়া জন্ডিস দেখানো এটা খুবই একটা স্কিলনেসের ব্যাপার। আমরা যদি স্কিলনেস মানে হচ্ছে একটা জিনিস বারবার প্র্যাকটিস করার পরে একটা স্কিলনেস ডেভেলপ করে, এটা কখনো দেখে বা শুনে বা কারো দেখে এটা হবে না। তো আমার নিজেকে করতে হবে, এবং আমি নিজে যতবার এটা করবো ততবার আমার একটা ম্যাচুরিটি হবে। এবং আমরা এটা ছেলেমেয়েরা রোগীকে হাত দিলে বুঝতে পারি যে কতবার এনিমিয়া দেখছে, কতবার জন্ডিস দেখছে। এনিমিয়া চোখের নিচের পাতা দেখতে হয়, জন্ডিস চোখের উপর পাতা দেখতে হয়, এনিমিয়া জিভার উপরে দেখতে হয়, জন্ডিস জিভা নিচে দেখতে হয়, ইত্যাদি বিষয়গুলো আছে। এগুলো আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল কাছে শেখাবো। আমরা পালস দেখতে শিখবো, ব্লাড প্রেশার দেখতে, পালসের অনেকগুলো আছে, রেট কত, রিদম কত, ভলিউম কত, ক্যারেক্টারিস্টিক এরকম ইত্যাদি, ব্লাড প্রেশার সিস্টোলিক কত, ডায়াস্টোলিক কত, পালস কত ইত্যাদি বিষয়গুলো আমাদের জানতে হবে। এগুলো আস্তে আস্তে আমরা জানবো এগুলো জিনিস। এরপরে আমরা সিস্টেমিক এক্সামিন করি। সিস্টেমিক এক্সামিন মানে হচ্ছে যে রোগীটা আমরা বিভিন্ন সিস্টেম, যেমন আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, হেপাটোভাস্কুলার সিস্টেম আছে, অ্যাবডোমেন অ্যাজ এ হোল আছে, এবং এরপর নিউরোলজি, মাসকুলার ইত্যাদি আছে। তো সার্জারির ক্ষেত্রে বেশি লাগে হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনস, এবং তার সাথে কিছু রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম থাকে। তো অ্যাবডোমেনের মধ্যে আমরা জানি যে কিছু অর্গান থাকে। অ্যাবডোমেন ইজ ডিভাইডেড ইনটু 4 পার্ট। আমরা জানি অ্যাবডোমেন কিন্তু চারটা, আসলে অ্যাবডোমেন কিন্তু চারটা, সার্জিক্যাল অ্যাবডোমেন চারটা। একটা হলো থোরাসিক অ্যাবডোমেন, এখানে থাকে লিভার এবং স্প্লিন, নরমালি নট পালপেবল। পেলভিক অ্যাবডোমেন, যেটার মধ্যে ইউরিনারি ব্লাডার থাকে ইন কেস অফ অ্যাডাল্ট, আর ইন কেস অফ ফিমেল থাকে হচ্ছে ইউটেরাস, ওভারি, এগুলো নরমালি পালপেট করা যায় না। আর থাকে রেট্রোপেরিটোনিয়াল অর্গান অ্যাবডোমেন, যেটা থাকে হচ্ছে ইউজুয়ালি দি কিডনি এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং ব্লাড ভেসেলস, এবং অ্যাবডোমেন প্রপার, এর মধ্যে থাকে হচ্ছে ইন্টেস্টাইন এবং মেজেনচিম। সুতরাং অ্যাবডোমেন যদি এক্সামিন করতে বলি, আমাকে চারটা জায়গায় লোকেট করে এক্সামিন করতে হয়। আমরা জানি যে অ্যাবডোমেন এক্সামিন করার ব্যাপারে আমরা অনেকগুলো নর্মস আছে, ইন্সপেকশন, পালপেশন, পালপেশন, অস্কালেশন। ইন্সপেকশন মানে হলো যে ইট ইজ অ্যান আর্ট, এটা বলে বোঝানো যাবে না যে ইন্সপেকশন কিভাবে করতে হয়। ইন্সপেকশন মানে একটা রোগীকে আমি দেখবো, দেখে কিন্তু অনেক কিছু বলা যায়। একটা রোগীর অ্যাবডোমেন দেখে অনেক কিছু বলা যায়। নরমালি অ্যাবডোমেনটা স্ক্যাফয়েড থাকে। স্ক্যাফয়েড মানে হচ্ছে জিফিস টার্নাপ এবং সিম্পাথিস পিপলে যদি একটা স্কেল রাখা যায়, জিফিস টার্নাপ এবং সিম্পাথিস পিপলে যদি একটা স্কেল রাখা যায়, তাহলে আম্বিলিকাসটা স্কেলে টাচ করবে না। যদি এরকম হয়, এটাকে আমরা বলি স্ক্যাফয়েড অ্যাবডোমেন। এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে স্ক্যাফয়েড পাওয়া যায়। আমাদের দেশের সব লোকেরই পেট মোটা, আমাদের ভুঁড়ি আছে, বা আমরা জিওগ্রাফিক্যালি এই দেশের মানুষের অ্যাবডোমেন নরমালি একটু মোটা থাকে, আমাদের ভুঁড়ি থাকার কারণে। যার ফলে আমরা যদি স্কেল দেখে আম্বিলিকাস এবং সিম্পাথিস পিপলিস জিভয়েড প্রসেস এবং সিম্পাথিস পিপলিস স্কেল দেখে দেখি যে আম্বিলিকাস টাচ করে গেছে, আমরা কিন্তু এটা বলতে পারি না ডিস্টেন্ডেড। তো নরমাল স্ক্যাফয়েড, তারপর আমরা বলি নরমাল, তারপর বলি ডিস্টেন্ডেড। ডিস্টেন্ড মানে কি একটা ফুলে থাকে। ইন্সপেকশনে আমি দেখি যে এটা স্ক্যাফয়েড, এটা কি নরমাল নাকি ডিস্টেন্ডেড। তো ডিস্টেনশন দেখলে আমরা বুঝতে পারি অনেকগুলো কারণে ডিস্টেনশন হয়। তো এখন যদি তুমি ডিস্টেনশন দেখা না জানো, তাহলে তুমি কিভাবে সন্দেহ করবা তার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়েছে, নাকি কোনো টিউমার হয়ে পেট বড় হয়েছে, নাকি স্প্লিন, লিভার, কিডনি বড় হয়েছে, না কি বড় হয়েছে। সুতরাং
আমাকে ইন্সপেকশন থেকে অ্যাসেসমেন্ট করতে হয় তার কি জন্য অ্যাবডোমেনটা ফুলে রয়েছে। এরপরে আমরা পালপেশন করি, পালপেশনের মধ্যে সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন আছে। ডিপ পালপেশনের মধ্যে আমরা অর্গান পালপেশন করি, অর্গান মানে লিভার, স্প্লেন, কিডনি, এটা দেখার একটা ভীষণ রকম আর্ট আছে। আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এগুলা যদি সুযোগ পাই কখনো। আবার যদি সেই সুযোগ ফিরে আসে, আবার যদি মেডিকেল কলেজ তোমাদের পদচারণায় মুখরিত হয়, আবার যদি তোমরা ওয়ার্ডে যেতে পারো, তাহলে আবার তোমাদের দেখানো হবে যে পালপেশন কিভাবে করে, লিভার কিভাবে দেখে, স্প্লেন কিভাবে দেখে, কিডনি কিভাবে, দিস ইজ অ্যান আর্ট। এবং আমরা খুব অবাক হয়ে যাই, অনেক ছেলে মেয়ে এত ভালো পারফর্ম করে, আমরা খুব সারপ্রাইজ হয়ে যাই। আবার অনেক ছেলে মেয়ে এমন ভাবে হাত দেয় যে আমরা খুব সাফোকেটেড হয়ে যাই। আমাদের যে পরীক্ষা নিতে এক্সটার্নাল যারা আসে, তখন দেখি যে আমার ছেলেরা পারতেছে না যেমন করতে, তখন কিন্তু আমাদের শিক্ষক হিসেবে খুব সাফোকেটেড লাগে, লাগে। তো আমরা বলি যে বেশি বেশি প্র্যাকটিস করে ছেলেরা ভালো করবে, এবং আমরা আশা করি যে আমাদের মেডিকেলে একটা ঐতিহ্য রয়েছে যে আমাদের ছেলেরা ভালো পারফর্ম করে। আমাদের 60% ছেলে পড়াশোনা ভালো, 40% ছেলের মধ্যে 20% একটু লাগে আর কি, আর 20% একবারে পড়াশোনা করার কাছে আসে না। আমরা দেখি লেকচার ক্লাসে দেখি যে 200 স্টুডেন্টের মধ্যে 120 জন আসে, 60 জন তারা ক্রনিক্যালি, 80 জন ক্রনিক্যালি অ্যাবসেন্ট। সুতরাং অর্গান পালপেশন, লিভার কিভাবে করে, স্প্লেন কিভাবে করে, কিডনি কিভাবে করে, ইউরিনারি ব্লাডার কিভাবে করে, কোনো পয়েন্টিং স্পেসিফিক কোনো সাইন কিভাবে রিসার্চ করে, মার্ফিস সাইন কিভাবে দেখে, পয়েন্টিং সাইন কিভাবে দেখে, ম্যাথমেটিক্যাল স্পন্টেনিয়াস কিভাবে দেখে, ইত্যাদি বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলাপ করব আশা করি যদি সুযোগ পাই কখনো। এবং তারপরে আমরা অসকাল্টেশন করি। অসকাল্টেশন মানে হচ্ছে যে আমরা স্টেথোস্কোপ কানে লাগিয়ে আমরা পেটের ভিতরে কোনো শব্দ শুনি, যেমন হার্টের শব্দ, হার্ট সাউন্ড শুনি, রেসপিরেশনের ব্রিদিং সাউন্ড শুনি আমরা, সেরকম অ্যাবডোমেনেরও কিছু সাউন্ড থাকে। আমরা জানি পেরিস্টালসিস হলে নরমালি কিছু সাউন্ড অ্যাবডোমেনে তৈরি হয়। এটা সাউন্ড থাকলে আমরা বলি নরমাল, কম থাকলে বলি বা না থাকলে বলি অ্যাবসেন্ট, কোনো কোনো বেশি থাকে সেটাকে বলি ওভার হাইপার পেরিস্টালটিক স্টেট, এরকম সাউন্ড আমরা পাই। তো এগুলো জিনিস আমাদের শিখতে হয়। এবং ফাইনালি আমরা ডিজিটাল এক্সামিনেশন করে এক্সামিনেশন শেষ করি আর কি। সুতরাং এই এক্সামিনেশনের মধ্যে আমরা হিস্ট্রি শুনে এবং এক্সামিনেশন করে মোটামুটি একটা ডায়াগনোসিস করি। এই ডায়াগনোসিসকে আমরা বলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস অথবা প্রফেশনাল ডায়াগনোসিস। আমার মনে হয় যে এই রোগীর গলব্লাডারে পাথর আছে, তবে আমার এটাও মনে হচ্ছে যে এর পেপটিক আলসার ডিজিজ হতে পারে, আলসার ডিউরেন আলসার হতে পারে। আমার পলিলিথিয়াসিস বা পলিসিস্টাইটিস এটা হলো ক্লিনিক্যাল প্রফেশনাল ডায়াগনোসিস, আর ডিউরেন আলসার এটা হলো আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমরা এভাবে সাজাই যে when I completed the examinations, এবং ক্লিনিক এক্সামিনেশন, আমাকে ডায়াগনোসিস করতে হয়, মানে একটা রোগীর রোগ নির্ণয় করতে হয়। এই রোগ নির্ণয়কে আমরা যেটা ফাইনালি 1 নম্বরে বলি সেটা হচ্ছে আমার প্রফেশনাল ডায়াগনোসিস, আর যেগুলো আমি সেকেন্ড লাইনে রাখি বা থার্ড লাইনে রাখি সেগুলো বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। যেমন একটা রোগীর যদি উপরে পেটে ব্যথা হয়, সে যদি ডান দিকে হয়, ব্যথাটা যদি খাওয়ার পরে হয়, ফ্যাটি ফুড খেলে হয়, পোলা মাংস খেলে হয়, তাহলে আমরা বলি যে এটা পলিসিস্টাইটিস হবে তার প্রফেশনাল ডায়াগনোসিস, সাথে সাথে তার প্যানক্রিয়াটাইটিস বা ইউরিনারি আলসার হবে আমার প্রফেশনাল ডায়াগনোসিস। তো এইটা আমি শেষ করার পরে আমি অ্যাকচুয়ালি জানি না যে আসলে তার গলব্লাডার পাথরের জন্য হচ্ছে নাকি আলসারের জন্য হচ্ছে নাকি প্যানক্রিয়াসের জন্য হচ্ছে। তখন আমি কিছু পরীক্ষা নিরীক্ষা সাজেস্ট করি, এটাকে বলি আমরা ল্যাবরেটরি টেস্ট। তো ল্যাবরেটরি টেস্টে আমাদের খুব দুর্নাম আছে আমাদের দেশের ডাক্তারদের যে আমরা ইনঅ্যাডভারেন্ট অনেক পরীক্ষা নিরীক্ষা লিখি। অনেক ডাক্তারের কাছে সিল রয়েছে, সিল মানে একটা সিল বানানো আছে অথবা প্রেসক্রাইব ছাপানো রয়েছে, আমি ইচ্ছা মতো টিক দিয়ে দিই, এবং এটা আমার ডায়াগনোসিসের সাথে খুব একটা রিলেটিভ হয় না কখনো কখনো। যেমন আমি যদি একটা রোগীর সাসপেক্ট করি যে তার গলব্লাডারে পাথর আছে, আমার প্রথম পরীক্ষা দেবো আল্ট্রাসোনোগ্রাম অফ দি আপার অ্যাবডোমেন। কিন্তু আমি যদি আগে লিখি ব্লাড টিসি, ডিসি, ইএসআর, হিমোগ্লোবিন, এক্সএসএস, ইসিজি, আরবিএস, এই কয়টা পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমার এই যে এতক্ষণ হিস্ট্রি নেওয়া বা এক্সামিনেশন করার সাথে খুব একটা মিলল। তার মানে আমি জুডিশিয়ালি, লজিস্টিক্যালি, লজিক্যালি এই হিস্ট্রি টেকিং এর সাথে আমার এই পরীক্ষা লেখাটা মিলল না। আমি বুঝাতে পারছি না জানি না। অর্থাৎ আমি হিস্ট্রি নিয়ে এক্সামিন করে বুঝলাম এই রোগীটার গলব্লাডারের পাথর থাকতে পারে। সুতরাং আমার ইনটিউশন প্রথমে হবে যে আমি এটা দেখবো যে গলব্লাডারের পাথর আছে কি আছে না, নাই। সুতরাং আমি দেখবো আল্ট্রাসোনোগ্রাম প্রথমে করে, যে আল্ট্রাসোনোগ্রাম আমাকে বলবে গলব্লাডারের পাথর আছে কি নাই। তাহলে আমার প্রথম পরীক্ষা লেখার কথা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। কিন্তু আমি যদি এরকম লিখি যে অ্যাডভাইস ব্লাড টিসি, ডিসি, ইএসআর, হিমোগ্লোবিন, এক্সএসএস, ইসিজি, আরবিএস, তাহলে আমার ডায়াগনোসিসের সাথে এটা কোনো হেল্প করলো। এটাকে আমরা বলি যে ইনঅ্যাডভারেন্ট নন জুডিশিয়াল অ্যাডভাইস অফ দি ইনভেস্টিগেশন। আমরা সতর্ক হবো এখন থেকে, তাদেরকেই সতর্ক হবো যে পরীক্ষা নিরীক্ষা আমি এমনটা লিখবো যেটা আমার এতক্ষণ যে পরিশ্রম করলাম, হিস্ট্রি নিলাম, এক্সামিন করলাম, তার সাথে এটা লজিক্যালি মিল। আমি আসলে জানতে চাই তার অসুখটা কি। আমি তার রক্ত পরীক্ষা এক্সারসাইজ পরে করব, বাট আমি প্রথমে জানতে চাই যে তার আসলে ডিজিজটা কি। সুতরাং আমার পরীক্ষা নিরীক্ষা 1 নম্বর হবে আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম যদি দেখি যে তার হ্যাঁ গলব্লাডার পাথর রয়েছে,
সেই রোগীর সার্জারি লাগবে অথবা অন্য কিছু লাগবে, তখন আমি তার সাপোর্টিং ইনভেস্টিগেশন করে নেবো, তার হার্টটা কেমন আছে, রক্তটা কেমন আছে, ইসিজিটা কেমন আছে, লাংসটা কেমন, ইত্যাদি পরের ব্যাপার। কিন্তু আমি যদি প্রথমে ওগুলো লিখে ফেলি তাহলে আমাকে মানুষ বলবে এই ডাক্তার সাহেব খুব একটা রোগীর ব্যাপারে আন্তরিক নয়। এই ঘটনাটাই আমাদের দেশে ঘটছে। এই ঘটছে এই কারণে যে এই কথাগুলো আমরা ভালো করে বলতে পারি না, তোমরা ভালো করে শিখতে পারো না। থার্ড ইয়ার হলো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে ক্লিনিক্যাল জীবন শুরু হয়, এবং এখান থেকে যদি আমরা এটা প্র্যাকটিস করি হাউ টু প্ল্যান দি ইনভেস্টিগেশনস, তাহলে আমরা এখান থেকে এন্ড ফাইনালি আপনি ইনভেস্টিগেশন মেক দি ডায়াগনোসিস যে হ্যাঁ ইয়েস এই রোগীর পেপটিক আলসার রয়েছে, অথবা প্যানক্রিয়াটিস রয়েছে, অথবা তার গলব্লাডার ডিজিজ রয়েছে। তখন আমরা যখন মনে করি তার সার্জারি লাগবে তখন আরো পরীক্ষা নিরীক্ষা করে নিই, এবং ফাইনালি রোগীটা যদি ফিজিক্যালি ল্যাবরেটরিক্যালি ফিট থাকে দেন উই প্ল্যান ফর দি সার্জারি। এভাবে আমরা একটা রোগীর সার্জিক্যাল ইভ্যালুয়েশন করি এবং তার রোগ ডায়াগনোসিস করি এবং ফাইনালি চিকিৎসার ব্যবস্থা করি। আমি বারবারই এই জায়গাটায় বলে আজকে শেষ করবো যে হিস্ট্রি টেকিং এর বিষয়টা আমরা খুবই ইনএফিশিয়েন্টলি করি। আমাদের মধ্যে এই জায়গাটার আমরা বলি, যদি খুব ফ্রেশ বাংলায় বলি, যে মহব্বতটা খুব কম। মানে রোগীর কাছ থেকে তথ্য জানার যে কিউরিয়াসিটি আমার থাকার কথা, আমরা পরীক্ষা নির্ভর ডাক্তার হয়ে যাচ্ছি। কারণ আমি রোগীকে যদি এক গাদা পরীক্ষা লিখে দিই তাহলে কিন্তু পরীক্ষায় আমাকে বলে দেবে তার আসলে কি হয়েছে। এতে করে হবে কি, আমার যে রোগীর সাথে কথা বলে যে র্যাপো বিল্ডিং করার কথা ছিল, যে একটা আন্তরিক বন্ধন তৈরি করার কথা ছিল, সেই জায়গাটা হ্যাঁ আপনার কি হয়েছে, পেটে ব্যথা, যান পরীক্ষা করে নিয়ে আসেন। এভাবে কিন্তু রোগ ডায়াগনোস করা সম্ভব, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই কাজটা করি। রোগী বলে আমি কোনো কথা শুনলেন না ডাক্তার, আমি গেলাম কুষ্টিয়া থেকে আসলাম, এত টাকা গাড়ি ভাড়া দিয়ে এত সময় নষ্ট করে গেলাম, ডাক্তার সাহেব গেলাম, ডাক্তার সাহেব কোনো কথাই শুনলো না, গেলাম আর পরীক্ষা লিখে দিল। হ্যাঁ উই ক্যান মেক ডায়াগনোসিস ইন সাচ এ ওয়ে। আমরা কিন্তু এভাবেই রোগ ডায়াগনোস করতে পারি, কারণ এক গাদা পরীক্ষা করে কোথাও না কোথাও ধরা পড়বে তার গলব্লাডারে স্টোন রয়েছে। কিন্তু আমি যদি রোগীর সাথে কথা বলি, রোগী কুষ্টিয়া থেকে আসলো কথা বলার জন্য, আমি তাকে 10 মিনিট ধরে কথা বললাম এবং তার অনেক কথা শুনলাম, তার বাড়ির খবর নিলাম, তার ভাই বোনের খবর নিলাম, যে আপনার মা খালার কারো এরকম অসুখ ছিল কিনা। তাহলে রোগী বলবে ডাক্তার সাহেব খুবই ভালো, ডাক্তার সাহেব আমার অনেক কথা শুনলো, অনেকক্ষণ গল্প করলো, অনেকক্ষণ কথা বলতে পারলাম, তারপরে পরীক্ষা নিরীক্ষা নিয়ে ডায়াগনোসিস করলাম। দ্যাট ইজ ওয়ান ওয়ে। আবার আরেকটা কি, হ্যাঁ কি সমস্যা, পেটে ব্যথা, যান পরীক্ষা করে নিয়ে আসেন, এটা একটা। আমার দেশের বেশিরভাগ ডাক্তারই যায় কেন জানি না এই পদ্ধতি চলে যাচ্ছে। তো আমি আজকে রিকোয়েস্ট করবো তোমাদেরকে, ফ্রম দি থার্ড ইয়ার, ফ্রম দি বিগিনিং অফ দি ক্লিনিক্যাল লাইফ, ইউ মাস্ট প্র্যাকটিস দি থিং যে আমরা রোগীর সাথে কথা বলবো। আমরা রোগীর সাথে আমরা অনেক কথা বলি যে আপনার ছেলে কেমন আছে। আমাদের অনেক ফিজিশিয়ান যারা খুব পপুলার, 100-150 রোগী দেখে, তারা কিন্তু রোগী আসলে রোগীর নাম বলে, হ্যাঁ জরিনাথ কি খবর, কেমন আছিস, তোর স্বামীর নাম জব্বার না, এরকম কিন্তু বলে। তারা খুব পপুলার ডাক্তার আছে আমাদের মধ্যে অনেক আছে, তারা সারা রাত রোগী দেখতেছে, তার মানে তারা খুব পপুলার। মানে এইটা তোমার যে শুধু পরীক্ষা কাজে লাগবে তা না, তোমার ব্যক্তি জীবনে এটা কাজে লাগবে, যে তুমি যখন অ্যাকচুয়াল লাইফে প্রবেশ করবা, একদম প্র্যাকটিস করতে যাবা, তখন দেখবা যে তোমার এই কথাবার্তা বলার অভ্যাস, তোমার রোগীর সাথে ইন্টারাকশন করার অভ্যাস, এটা কিন্তু তোমাকে অনেক কাজে লাগবে। সুতরাং থার্ড ইয়ার at the beginning of the clinical life you must practice the thing and you will into yourself, তোমার মাথাটা ব্রেনটাকে আজকে ঘুরাই দিবা যে আমি ছেলে এরকম ডাক্তার হবো, আমি সবচেয়ে ভালো ফিজিশিয়ানের মধ্যে ডাক্তার হবো, যে ডাক্তার অনেক কথা বলে রোগীর সাথে, অনেকক্ষণ ধরে রোগী দেখে এবং রোগীর প্রতি একটু মহব্বত, একটু ভালোবাসা, একটু মায়া নিয়ে দেখে, সেরকম ফিজিশিয়ান হবো, সেরকম সার্জন হবো। হ্যাঁ তাহলে পরে আমাদের ভালো হবে। আমরা একটু আত্মহমিকে ভুগি, কারণ আমরা খুব ভালো ছাত্র ছিলাম, স্কুলে ফার্স্ট বয় ছিলাম, খুব ভালো মার্কস নিয়ে মেডিকেলে করতেছি, অনেক কম্পিটিশন করতেছি। এই যে আত্মহমিকা, অহংকারের জায়গাটা আজকে আমরা বুঝতে পারছি, যে আজকে সারা বাংলাদেশে যে কোভিড-19 আমাদের আক্রমণ করেছে, আমরা এর যে ম্যানেজমেন্ট করতেছি, এখানে ডাক্তাররা যে কত ভ্যালুলেস, এটা তোমরা শিক্ষিত সমাজ হিসেবে নিশ্চয়ই বুঝতে পারছো, যে আজকে ডাক্তাররা থাকার কথা ছিল ফার্স্ট লাইনে, সেখানে আজকে ডিসি, এসপি, পুলিশ কমিশনার, পুলিশ, আর্মি, এরা হলো ফার্স্ট লাইনে। হ্যাঁ তারপরে আমাদের লিডাররা হলো সেকেন্ড লাইনে, আর ডাক্তাররা থার্ড লাইনে। ডাক্তারদের নামই কেউ বলে না, চিকিৎসা করছে ডাক্তাররা, কিন্তু ক্রেডিট নিচ্ছে আমাদের অন্যরা। কেন নিচ্ছে? কারণ আমরা শুরু থেকে এই জিনিসগুলো রিয়ালাইজ করি না, আমরা একটু আত্মহমিকে ভুগি, আমরা মানুষের সাথে কথা বলি না, আমাদের সামাজিক যোগাযোগ কম, আমরা খুবই নিজেদের মধ্যে ব্যস্ত থাকি। এই জায়গাগুলো আমাদের কাজে লাগাতে হবে। আমরা ইচ্ছা করলে সবই করতে পারি। তো আমি আশা করবো যে আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে শুনে থাকো, তোমাদের জীবন বোধ একটা জায়গায় হয়তো কিছুটা চেঞ্জ করতে পারে এবং ভালো ফিজিশিয়ান হওয়ার ব্যাপারে হেল্প করতে পারে। আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন শুনতে চাই, যদি কেউ থাকো ক্লাসে, একটু প্রশ্ন করলে আমি হয়তো শুনে উত্তর দিতে পারি। আমার সাথে অনেকে আছে, তারাও তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা
একটু কথা বলুন স্যার। তোমাদের তোমাদের নিজের আনমিউট আনমিউট করে মাহির আমি তো আপনার আর্মির আছে স্যার। হ্যাঁ আনমিউট করা থেকে ভালো কিছু মিউট করা এগুলো মিউট করা এগুলো মিউট করা নিজে মিউট করা আচ্ছা বেশ করে হ্যাঁ না একটু আমার করেছিলাম বুঝছেন